হাই এভরিওয়ান, সকল প্রিয় ছাত্রছাত্রীদের ওয়েলকাম করছি ইউটিউব জি একাডেমিতে। পরীক্ষা মাত্র কয়েকদিন বাকি। তোমরা মনে হয় রাত দিন এক করে পড়াশোনা করছো, সত্যিই তো। আর মাত্র কয়েকটা দিন, সময় নেই, আর ঘুরে দেখারও কোথাও সময় নেই। কিন্তু আমরা কি করি, বিভিন্ন বুকস এত বেশি করে পড়ি, এই বইগুলো পড়তে পড়তে আমরা কোনো কোশ্চিন তো থাকে না, সাথে উল্টে কি করি, আমরা যত কোশ্চিন সব মুখস্থ করে ফেলি। পরীক্ষা হল ভাবি যে সবই কমন পেয়ে যাব। পরীক্ষা থেকে বেরিয়ে মাথায় হাত দিয়ে ভাবতে হয় যে এত পড়লাম, বাট হলো কি। তার সাথে অনেকে আবার বিভিন্ন জায়গায় কোচিং নিয়ে থাকি, কিন্তু সেখানেও আমরা কনফার্ম হয়ে পরীক্ষা হলতে বেরোতে পারি না। কেন পারি না? তার একটাই কারণ যে আমরা কিন্তু স্মার্টলি এবং স্ট্র্যাটেজিক্যালি কিন্তু কোনো কিছু পড়ি না। হার্ডওয়ার্ক করি, বাট সেটা স্মার্ট নয়, সেটা স্ট্র্যাটেজিক্যালি নয়। আমি আজকে যে বিষয়গুলো তোমাদের দেখাবো এখানে কি, যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখতেই পাচ্ছ, মোস্ট রিপিটেড এবং শর্টকাট টিপস। মোস্ট রিপিটেড কোশ্চেন কি, তার শর্টকাট টিপস। খুব সহজেই মাত্র কয়েকটা কথা বলবো, যে কয়েকটা কথা বেশ করে তুমি প্রত্যেকটা আনসার করে যেতে পারবে। সলিউশন দেবো তার সাথে, এবং মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনগুলোকে আমি ডিসকাস করব। দেখো, আমি প্রথমটা যে দেখেছি রিসার্চ টাইপ। আমি প্রথমে বলে নিই, রিসার্চ টাইপ হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে এনটিএ নেট প্রত্যেকটি শিফটে দুটো করে কোশ্চিন তারা চুজ করেছে। প্রথম যেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ, অথবা এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ, অথবা ম্যাচিং দিয়েছে, আর না হয় অ্যাসারশন দিয়েছে বা রিজন সাথে বা স্টেটমেন্ট। এই কোশ্চেনগুলো বারংবার দিয়েছে। আমি তার জন্য এই জায়গাটায় বেশি জোর দিয়েছি। যেগুলো ইজি জিনিস সেগুলোকে আমি স্কিপ করে যাই, যেগুলো খুবই টাফ, যেগুলো তোমরা পারো না, সেগুলো আমি দেখানোর চেষ্টা করি। প্রথমটা দেখো, এ ইউনিভার্সিটি টিচার প্ল্যানস টু স্টাডি দ্য পারফরমেন্স অফ স্টুডেন্ট ইন ইমপ্লিমেন্টিং স্পেসিফিক প্রজেক্ট ইন টার্মস অফ দেয়ার ক্রিয়েটিভিটি লেভেল। লাইনটি পড়লে তোমরা দুটো ওয়ার্ডকে দেখতে পাবে। এক হচ্ছে পারফরমেন্স অফ স্টুডেন্ট অ্যান্ড দেয়ার ক্রিয়েটিভিটি লেভেল। স্টুডেন্টের যে পারফরমেন্সটা রয়েছে সেটা কি ডিপেন্ড করছে কার উপর? ক্রিয়েটিভিটি লেভেল। তোমাদের একটা উদাহরণ দিই। ধরো না, তুমি একটা স্কুল টিচার, তোমাদের স্কুলে একটা প্রজেক্ট হলো যে আর্ট প্রতিযোগিতা। আর্ট প্রতিযোগিতায় দেখা যাচ্ছে যে 10 মিনিটে তোমরা সবাইকে বসিয়ে দিয়েছো, 10 মিনিটের মধ্যে একজন যে ফার্স্ট হলো দেখলে খুব সুন্দর একটা আর্ট করেছে। ওর যে ক্রিয়েটিভিটি লেভেলটা ছিল বলে সে করেছে। তুমি কি ক্রিয়েটিভিটি লেভেলটা চেঞ্জ করতে পারবে? কখন পর্যন্ত অলরেডি কি হয়েছে, ফ্যাক্ট দেখতে পাচ্ছ কি, যে সে আর্টের ফলে একটা ভালো একটা আর্ট করে দিল। তাহলে এই যে ম্যাটারটা বুঝতে পারলে যে আফটার দ্য ফ্যাক্ট, তাহলে এইখানে কোনটা রিসার্চ হবে? অ্যান্সার এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ। এবার আমি তোমাদের বলি এই ধরনের কোশ্চিন আর কীভাবে আসতে পারে, এই ধরনের কোশ্চিনের কী ট্রিক্স, এর মেন ইনার ফিলিংসটা বুঝতে হবে আমাকে। এর ইনার ফিলিংসটা কি, ইনার মিনিংটা কি, যে অ্যান এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ ডিজাইন ইজ এ মেথড ইন হুইচ কি গ্রুপ উইথ কোয়ালিটিস দ্যাট অলরেডি এক্সিস্ট আর কম্পেয়ার টু সাম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ ডিজাইন এমন একটি পদ্ধতি যেখানে ইতিমধ্যে বিদ্যমান গুণাবলী সম্বলিত গোষ্ঠীগুলিকে কিছু নির্ভরশীল ভ্যারিয়েবলের সাথে তুলনা করা হয়। দেখো এখানে গুণাবলী কি, ক্রিয়েটিভিটি লেভেল আর হচ্ছে পারফরমেন্স, এগুলোকে একটা কোয়ালিটেটিভ, এগুলোর সাথে কি একটা ডিপেন্ডেন্টের সাথে কি হচ্ছে, একটা রিলেশনশিপ করা হচ্ছে, একটা তুলনা করা হচ্ছে। বোঝা শেষ? নিশ্চয়ই বুঝতে পেরেছো। যারা এখনও বুঝতে পারেনি তাদেরকে বলি, ধরো না ভূমিকম্প হলো, ভূমিকম্প তোমার এরিয়াতে হলো, একটা কি দারুণ একটা ক্ষতি হবে। তাহলে ক্ষতিটা যে হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, বাট ভূমিকম্পটাকে তোমরা কি কন্ট্রোল করতে পারতে, বা সেটাকে ম্যানুপুলেট করতে পারতে না, সেটাকে চেঞ্জ করতে পারতে না, সেটাকে তুমি কমাতে পারতে? তাই হতো না তো আজকে ভূমিকম্প এত ফল হতো না। তাহলে বুঝে গেছে ব্যাপারটা যে এক্সপোজ ফ্যাক্টর রিসার্চটা কী। তাহলে এই ধরনের যদি কোশ্চিন আসে তোমরা অবশ্যই এক্সপোজ ফ্যাক্টরটা করে আসবে, কোনো দিকে ভাবতে হবে না। আর কি কি আসতে পারে ভাবে? অ্যাচিভমেন্ট টেস্ট বা অ্যাচিভমেন্ট লেভেল বা অ্যাসপাইরিং লেভেল অফ স্টুডেন্ট বা ইউনিভার্সিটি বা এটা কোনো ভিলেজ বা কোনো একটা রুরাল এরিয়াতে, এই ধরনের কোশ্চিন অনেক সময় দিয়ে থাকে। তার সাথে তোমরা দেখবে ক্রিয়েটিভিটি লেভেল হলো আর ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যদি এরকমও থাকে তোমরা অবশ্যই কিন্তু এই এক্সপোজ ফ্যাক্টরকে ঠিক করে আসবে। তারপরে দেখো, when independent variable is explored rather than manipulated. Independent variable is explored rather than manipulated. Manipulate করা হচ্ছে না, to observe the effect on dependent variable. এই লাইনটি পড়লেই তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে এক্সপ্লোর করছে, বাট কি ম্যানিপুলেট করছে না। তোমরা যদি পড়ে থাকো তাও খুব ভালো, না পড়লে আরেকবার পড়ে নাও যে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কথাটা কি। এখানে একটা পার্থক্য দিয়েছি, এক্সপেরিমেন্টাল অ্যান্ড এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ। দেখো যে এই দুটোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে বেসিক, যে কন্ট্রোল ওভার দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সপেরিমেন্টাল করা হয়, বাট এক্সপোজটাতে করা হয় না। দ্বিতীয়ত ম্যানিপুলেশন ভ্যারিয়েবল, ম্যানিপুলেশন কোথায় করা হয়? এক্সপেরিমেন্টালে, আর এক্সপোজ ফ্যাক্টরতে করা হয় না। তাহলে এখানে দেখতে পাচ্ছ ম্যানিপুলেশন করা হচ্ছে না। কোনটা হবে আনসার এখানে? এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ। আর দুটো টার্মস কন্ডিশন জেনে যাও। হোয়েন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর সিলেক্টেড, কি বলছি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অর্থাৎ আমি ধরো না টিচার, আমি টিচ করছি, তোমরা পড়ছো, আমার যে টিচিং মেথড বা আমার যে ওয়ে এক্সপ্লেনেশন বা আমার যে কোয়ালিটি রয়েছে পড়ানোর, যে আমার যেভাবে আমি দিচ্ছি তোমাদেরকে, তোমরা যে নিচ্ছ, তোমরা যদি বুঝতে পারো তাহলে কি ইফেক্টটা হলো তোমাদের উপরে। তাহলে আমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তোমরা যে ডিপেন্ডেন্ট।
তো এখানে আমি যে হোয়েন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর সিলেক্টেড রাদার দ্যান ম্যানুপুলেট, যখন সিলেক্ট করা হবে, যখন ম্যানুপুলেট করা হবে না, তখন সেটা হবে কি এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ। বোঝা গেল? দ্বিতীয় দেখো, দ্য মেন কি ডিফারেন্স বিটুইন দিস কি দ্য কন্ট্রোল অ্যান্ড ম্যানুপুলেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে কি দেখলাম একটু আগে এখানে পার্থক্য, যে কন্ট্রোল অ্যান্ড ম্যানুপুলেশন দুটোই কিন্তু করা হচ্ছে কোথায়, এক্সপেরিমেন্টালে, বাট নন এক্স পোস্ট ফ্যাক্টরতে করা হচ্ছে না। তার সাথে আরও পার্থক্য রয়েছে, কজ ইফেক্ট রিলেশনশিপ কি হচ্ছে এক্সপেরিমেন্টাল হয়, কিন্তু এক্স পোস্ট ফ্যাক্টরতে কি কজুয়াল রিলেশন হয় নাকি কোরিলেশন হয়। আরও অনেক পার্থক্য দেখে নেবে তোমরা। তারপরে দেখো কি বলেছে, দ্য ক্রিটিক্যাল ডিফারেন্স বিটুইন এক্সপেরিমেন্টাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে পার্থক্য, ক্রিটিক্যাল ডিফারেন্স কি রয়েছে আমি একটু আগে তোমাদের সামনে ডিসকাস করলাম। চারটা অপশন দেখলে বুঝতে পারবে যে কন্ট্রোল অ্যান্ড ম্যানিপুলেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখানে আমি বলেছিলাম যে কন্ট্রোল অ্যান্ড ম্যানিপুলেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে আমি একটা জিনিস বলছি যে প্রথম কোশ্চেন দেখলে, দ্বিতীয় কোশ্চেন দেখলে, থার্ড কোশ্চেন এসে দেখতে পাচ্ছ যে আমি কিছু কমন পেয়ে যাচ্ছি। তাহলে এনটিএনএট কিন্তু এভাবে কোশ্চেন করে, আমি যদি সমস্ত কোশ্চেনগুলোকে তুলে তুলে অ্যানালাইসিস করে দেখতে পাই যে কিছু কমন কিওয়ার্ড তারা তুলে ধরেছে, যে ওয়ার্ডগুলোকে তোমরা যদি ভালো করে দেখে নাও, যদি ওগুলোর সাথে ফ্যামিলিয়ার হয়ে যাও, প্রতিটি কোশ্চেন তোমরা আনসার করে আসতে পারবে। তাহলে বুঝে গেছো এটা কি আছে, পার্থক্যটা একবার দেখে নিয়ে ভালো করে, তোমরা আশা করি এই ধরনের কোশ্চেন আর ভুল করবে না। যদি তোমাদের আরও বিষয় জানতে হয়, তোমরা এই যে এক্সপ্লেনেশন রয়েছে তোমরা ভালো করে দেখে নেবে। চলো তারপরে রিসার্চ টাইপে আরও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, যে চারটা বেশি ইম্পর্টেন্ট, অ্যাকশন, ইভালুয়েশন, ফান্ডামেন্টাল, অ্যাপ্লাইড। এই চারটা অপশন অনেক সময় হিস্টোরিক্যাল খুবই দিয়ে থাকে, আমি প্রত্যেকটারই সলিউশন করে দেখাবো, প্রত্যেকটা কীভাবে এসে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং রিসার্চ ফোকাস অন এনহ্যান্সিং কর্পাস অফ নলেজ ইন এ গিভেন ফিল্ড। দেখো তোমাদের এখানে কি বলছে, কর্পাস নলেজ, এনহ্যান্সিং অফ নলেজ। তার এনহ্যান্সিং নলেজ কোথায় করা হয়, কোন রিসার্চে? এখানে আনসারটা হচ্ছে ফান্ডামেন্টাল। আমি ফান্ডামেন্টাল যে করবো তার পিছনে তো লজিক রয়েছে, আমি লজিকটা তোমার দেখিয়ে দিচ্ছি। দেখো যে ফান্ডামেন্টাল রিসার্চ কি, যে ফর্মুলেশন অফ এ থিওরি, এটা কি বলা হয় বেসিক বা পিওর রিসার্চ বলা হয়। এর কি উদ্দেশ্য থাকে, ইন কনসার্নিং প্রিন্সিপাল অর ল অর রুলস অ্যান্ড এইমস টু অ্যাচিভমেন্ট অফ নলেজ, অ্যাডভান্সিং থিওরি অর ডেভেলপিং থিওরি অর অ্যাডিশন নিউ নলেজ। তাহলে বুঝতে পারলে অ্যাডিশন নিউ নলেজ করছে, ডেভেলপিং থিওরি করছে, বা অ্যাডভান্সিং থিওরি করছে, অ্যাচিভমেন্ট অফ নলেজ। তাহলে এই সমস্ত টার্মগুলো যখন চলে আসবে তাহলে কি ম্যাচ করছে আমার এখানে এনহ্যান্সিং নলেজ। তাহলে এইটা আনসার বুঝে গেছি আমি। এর সাথে আরও দেখো ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড, এগুলো দিয়েছে। তো ফান্ডামেন্টাল রিসার্চ কি, এখানে প্রত্যেকটা অপশন যদি ভালো করে দেখো বুঝতে পারে ফান্ডামেন্টালটা কি, ডেভেলপিং অ্যান ইফেক্টিভ এক্সপ্লেনেশন থ্রু থিওরি বিল্ডিং। তাহলে থিওরি বিল্ডিং, যেটা আমি একটু বললাম ডেভেলপমেন্ট থিওরি, ফান্ডামেন্টাল মিলে গেছে। অ্যাপ্লাইড দেখো কি বলেছে, অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে তোমার এক্সপ্লোরিং দ্য পসিবিলিটি অফ এ থিওরি ফর ইউজ ইন ভেরিয়াস সিচুয়েশন। দেখো কি রয়েছে অ্যাপ্লাইডে, অ্যাপ্লাইড রিসার্চ ক্রিয়েট প্র্যাকটিক্যাল সলিউশন ফর স্পেসিফিক প্রবলেম, এক নম্বরে। দু নম্বর দেখো, এক্সামিনিং দ্য পসিবিলিটি অফ ইউজিং এ থিওরি ইন ভ্যারাইটি সিচুয়েশন। কোনো একটা থিওরি কী করা হয়, পসিবিলিটি কতটা রয়েছে বা তার কতটা ইফেক্ট রয়েছে, সেটাকে কোনো একটা থিওরির ইফেক্টটাকে জানা যায়, বিভিন্ন সিচুয়েশনে করা হয়, এটা অ্যাপ্লাই করা হয়। তারপর ক্রিয়েটিং সলিউশন টু প্রবলেম বাই কালেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং এম্পিরিক্যাল ডেটা। এই যে কয়েকটা পয়েন্ট, তিনটে মাত্র পয়েন্ট মাথায় রাখবে, দেখবে আনসারটা ইজিলি ম্যাচ করে যাবে। তারপরে দেখো অ্যাকশন রিসার্চ কি, ডেভেলপিং অ্যাকশন রিসার্চ তোমার দেখো কোনটা আছে এখানে, অ্যাকশন রিসার্চ 3। অ্যাকশন রিসার্চ 3-তে কী আছে, ইমপ্রুভিং অ্যান এক্সিস্টিং সিচুয়েশন থ্রু ইউজ অফ ইন্টারভেনশন। দেখো অপশনটা অ্যাকশন রিসার্চ কি, সলভ ইমিডিয়েটলি সলভ করা কোনো একটা কোশ্চেন। তারপর স্মলার দেন অ্যাপ্লাইড, এটা স্মলার অ্যাপ্লাইড থেকে, এবং ইট ইজ কোয়ালিটেটিভ প্রবলেম সলভিং, ইমপ্রুভিং, এনহ্যান্সিং, বেটারমেন্ট, অ্যামুলেশন অফ অ্যানি সিচুয়েশন। অ্যামুলেশন হচ্ছে এমন সিচুয়েশন, তার সাথে কিছু সাইক্লিক ইন নেচার, এটা একটা সাইক্লিক নেচার, প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট। এই যে কতগুলো পয়েন্ট বা টার্মগুলো বলছি, তোমরা ভাবছো যে কী এগুলো, আমি তোমাদের একটা কথা বলে রাখি, এই টার্মগুলো যদি তোমরা 2 থেকে 4 বার পড়ে যাও, এনটিএনএটের যে কোনো কোশ্চেন দেখবে টাইপস থেকে প্রত্যেকটা টার্মসের সাথে ম্যাচ করে যাবে। তার একটাই কারণ, আমি যেগুলো বানিয়েছি তার একটাই লজিক হচ্ছে, এনটিএনএট যে চাইছে যে জিনিসটা, এনটিএনএট যে টার্মগুলো তারা ইউজ করছে, সেই টার্মগুলোকে আমি তুলে দিয়েছি। সেই টার্মগুলো তোমরা যদি পড়ে যাও, আমি 100% শিওর তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এখানে কী ধরনের জিনিসগুলো দিয়ে থাকে। তাহলে ইজিলি আমরা যদি আমি এই সলিউশনটা পড়ে নিই, প্রত্যেকটারই সলিউশন করে দিতে পারবো। বোঝাতে পেরেছি? তারপর দেখো, এ টিচার প্রপোজেস টু ফাইন্ড আউট দ্য ইফেক্ট, কি ফাইন্ড আউট ইফেক্ট বেসড অন স্কিনার থিওরি অফ রিইনফোর্সমেন্ট। আমি একটু আগে বললাম যে কোনো একটা থিওরির পসিবিলিটি জানার চেষ্টা করা হয়, কোনো একটা থিওরি অ্যাপ্লিকেশন করা হয়। তাহলে কি এক্সামিনিং দ্য পসিবিলিটি অফ ইউজিং এ থিওরি ইন ভ্যারাইটি অফ সিচুয়েশন ক্রিয়েটস প্র্যাকটিক্যাল সলিউশন ফর এ স্পেসিফিক প্রবলেম। এই যে জিনিসটা বুঝতে পেরেছে, তাহলে এই রেসপেক্টে এটা কি অ্যাপ্লাইড রিসার্চ। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং রিসার্চ মেথড এমপ্লয়েস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ক্রিটিসিজম ফর শিফটিং অ্যাজ এভিডেন্স অ্যান্ড ডাটা। একটা কথা মাথায় রাখবে, যখন কোনো একটা রিসার্চ এরকম লাইন দিবে এবং বলবে যে ডেটা বা টাইম বা কোনো একটা প্লেস বা কোনো একটা ওল্ড প্লেস, এ ধরনের কথাগুলো যখন জানবে, এভিডেন্স
তখনই কিন্তু তোমরা মাথায় রাখবে এটা হিস্টোরিক্যাল রিসার্চ হবেই। কি আর এর তোমরা জানবে এর কি আর কিওয়ার্ড থাকতে পারে। দেখো, ওল্ড ইভেন্ট আর অলওয়েজ স্টাডিড, কি হচ্ছে ওল্ড ইভেন্ট, তার সাথে কি টু লার্ন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড লার্ন করছি, বাট কান্ট বি জেনারেলাইজ টু আদার সিচুয়েশন, কখনো অন্য সিচুয়েশনকে আর জেনারেলাইজ করতে পারে না। তারপরে মোর এমফাসাইজ অন প্লেস, টাইম, ডেটা, ইভেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন পাস্ট, যেগুলো অলরেডি ঘটে গেছে। তাহলে আমি বুঝতে পারলাম টাইম টেবিল, সময়, ডেট ইত্যাদির উপর বেশি গুরুত্ব দেয়। অ্যান্ড অলসো হাইপোথিসিস ইজ নট রিকর্ডেড, হাইপোথিসিস দরকার হয় না। আমি যে পয়েন্টগুলো বললাম এটা বৈশিষ্ট্য হিসেবে তুলে দিতে পারে। আমি যে পয়েন্টগুলো বললাম এই কিওয়ার্ডের সাহায্যে তোমরা আইডেন্টিফাই করতে পারো হিস্টোরিক্যাল রিসার্চ, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এতগুলো বুকস পড়বে, এতগুলো নোটস পড়বে, অনেক পিডিএফ দেখবে, অনেক ইউটিউব দেখবে। আমি আশা করি আমার ইউটিউব দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অ্যাডভান্স লেভেলে তোমরা যদি শিখতে চাও, জানতে চাও, তো অবশ্যই আমার এই পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জেনে নিতে পারো। আমি সামনে একটা নতুন ব্যাচ স্টার্ট করছি। তারপর দেখো আরেকটা কী দিয়েছে রিসার্চ টাইপ থেকে, অল রিসার্চ অ্যাডস টু দ্য কর্পাস অফ নলেজ বাই অ্যাডভান্সিং থিওরি। অলরেডি আমি কিন্তু এটা একটা লাইন পেয়েছি, আবার কমন পেয়ে যাচ্ছি, কিন্তু দেখো অন্যভাবে ঘুরিয়ে এসছে। তাহলে আমরা এটা জানলাম যে নলেজ অ্যাডভান্সিং থিওরি, অল রিসার্চ অ্যাডস, কথাটা ঘুরিয়ে দিয়েছে। অল রিসার্চ, সমস্ত রিসার্চ। আমরা জেনেছিলাম একটু আগে যে ফান্ডামেন্টাল রিসার্চে অ্যাডভান্সিং থিওরি করা হয়, কোথায় ফান্ডামেন্টালে, বাট সব রিসার্চে করা হয় কি? নিশ্চয় করা হয় না। তাই এটা প্রথমটা আনসার কি, প্রথমটা ভুল। দ্বিতীয় দেখো, দ্য ফোকাস অফ অ্যাকশন রিসার্চ ইজ বেসিক্যালি অন অ্যামোলিয়েশন অফ প্রিভিলেন্ট প্র্যাকটিস। আমি এখানে একটা কথা বলেছিলাম যে অ্যাকশন রিসার্চ কি, যে অ্যামোলিয়েশন অফ অ্যানি সিচুয়েশন। এবার দেখো এখানে, দ্য পারপাস অফ দ্য রিসার্চ ইজ টু ডেভেলপ থিওরি টু এক্সপ্লেন, ওইটা অ্যাকশন রিসার্চ বেসিক্যালি অ্যামোলিয়েশন অফ প্রিভিলেন্ট প্র্যাকটিস। তাহলে এই জায়গাটা বুঝতে পেরে গেছো, তাহলে অ্যাকশন রিসার্চটা ঠিক আর আগেরটা ভুল। তাহলে আমি বেসিক যেগুলো পড়িয়ে আসছি প্রত্যেকটার সাথে রিলেশন দেখতে পাচ্ছ। এবং ইন্টারনেটে এভাবেই এসছে, আমি তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি যে কোশ্চেনগুলো বলছি তোমাদের মধ্যে সাহস আসবে এবং শিওর হবে তোমরা যে হ্যাঁ আমরা কিন্তু পারবো, মনে একটা বল শক্তি দুটোই যোগে আসবে। তাহলে দেখো, সলভ ইমিডিয়েট প্রবলেম স্মলার দ্যান অ্যাপ্লাইড, তার সাথে কি বলেছিলাম, সলভিং ইমপ্রুভ বেটার অ্যামুলেশন। যে হ্যাঁ এই যে প্রথমে যেখানে যতগুলো এখানে টার্ম দিয়ে দিয়েছি, আমি যতগুলো এখানে সলিউশন দিয়েছি, প্রত্যেকটা জিনিসকে আমরা খুব ক্লোজভাবে অবজার্ভ করবে এবং 2 থেকে 3 বার রিপিট করবে। ভিডিওটা একবার থেকে 2 বার দেখে নেবে, আমি শিওর তোমাদের আর কোনো সমস্যা হবে না। বুঝে গেছো? তাহলে আনসারটা কি, স্টেটমেন্ট 1 ইজ ফলস, 2 ইজ সেকেন্ড হচ্ছে ট্রু। তারপরটা দেখে নাও, দ্য অ্যাকশন রিসার্চ ইজ সাইক্লিক ইন সো ফার অ্যাজ ইট ইনভলভস প্ল্যান অ্যাক্ট অবজার্ভ সাইক্লিক। দেখো আগেরটাই বলেছিলাম এটা একটা সাইক্লিক নেচার অ্যান্ড প্ল্যান অ্যাক্ট অবজার্ভ রিফ্লেক্ট। তাহলে এই কোশ্চেনের আনসার প্রথমটা কি ঠিক। তারপরে দ্য পারপাস অফ অ্যাকশন ইজ টু ডেভেলপ থিওরি টু এক্সপ্লেন কজুয়াল রিলেশনশিপ অ্যামং দ্য ভ্যারিয়েবলস। কোথাও কি লেখা ছিল এখানে ডেভেলপমেন্ট থিওরি করা হয়? কোথাও লেখা নেই। এটা তাহলে এই রেসপেক্টে এটা ঠিক মনে হচ্ছে? কখনো ঠিক না। তাহলে প্রথমটা ঠিক এবং দ্বিতীয়টা ভুল। আমি তোমাদের একটা কথা বলি যে আমি যে আলোচনা করছি তোমরা যদি এই নলেজগুলোকে যদি একটু মন দিয়ে শোনো, যদি একটু ভালো করে ভাবো, এবং প্রত্যেকটা টার্মগুলো কিওয়ার্ড যেগুলো দিয়েছি তোমাদেরকে, যদি কিওয়ার্ডগুলোকে যদি আমি বলি যে একটু মানে কুল ঠান্ডা মাথায় একটু ভেবে নাও, পরীক্ষা হলে আর বেশি চিন্তা করার দরকার নেই। হাজার বুকস হাজার নোটস পড়ে হয় না, শুধু স্ট্র্যাটেজিক এবং একটা স্মার্টলি প্ল্যান করে পড়লে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। তাহলে বুঝতে পেরে গেছো এটা কি হবে। তারপরে দেখো কি বলেছে আরেকটা, in which research method manipulation of independent variable and control of extraneous variable are neither possible nor desirable। না সম্ভব না ডিজায়ারেবল, কোনোটাই নয়। কোন রিসার্চ রয়েছে যেখানে ম্যানিপুলেশন করা হয় না ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে? আমি এতক্ষণ ধরে কি বোঝালাম, ম্যানিপুলেশন করা হয় না কোথায়? এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ বলেছিলাম। সেই কোশ্চেনটা আবার রিপিট করেছে অন্য একটা শিফটে। তাই তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম যে রিসার্চ থেকে কোন জায়গা থেকে কোশ্চেন বারংবার আসে এবং রিপিট কোনগুলোতে হয়। এই বছরের জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই একদম মানে কি বলবো ক্রুশিয়াল এই বছরের জন্য। তারপরে দেখো আরেকটা কোশ্চেন, আগে কীভাবে কোশ্চেন আসতো সেটা হচ্ছে আমি 2018 আগে কোশ্চেন এটা তুলে ধরেছি। হুইচ আর দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য মিনিং অফ রিসার্চ। খুব ইজি কোশ্চেন, এটা একদম বেসিক থেকে এসছে, ভাবার দরকার নেই। তোমরা যারা রিসার্চ সম্পর্কে পড়েছো, রিসার্চ কি, রিসার্চের বৈশিষ্ট্য কি, তাহলে তোমরা এই অ্যান্সারটা ইজিলি পেরে যাবে। তোমরা এটা পারবে আমি জানি, এটা আমি স্কিপ করে যাচ্ছি। তারপরে দেখো রিসার্চ কনসেপ্ট থেকে, এই কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার না থাকে এই কোশ্চেনের রেসপেক্টে আমি এখানে সলিউশন দিয়েছি, তোমরা দেখতে পারো। আরেকটা কোশ্চেন দিত আগে 2018 জুলাই এসেছিলো যে স্টেপস, এবারও কমন স্টেপস। আমার মনে হয় এই বছর স্টেপস থেকে কোশ্চেন আসবে। স্টেপস থেকে সাইন্টিফিক হোক বা নর্মালি একটা রিসার্চের স্টেপসগুলো কি সেটা তোমাদের চলে আসবে। এটার স্টেপসটা সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও করেছি, এই স্টেপটা তোমরা দেখে নেবে। এমন কিচ্ছু নেই, জাস্ট একটা কথা মাথায় রাখবে, স্টেপের সময় প্রথমে টপিক সিলেকশন হবে, প্রথমে থাকবে টপিক সিলেকশন অথবা প্রবলেম আইডেন্টিফিকেশান, যে কোনো একটা জিনিস প্রথম পাবে।
মাঝে হাইপোথিসিসটা পাবে, আর লাস্টে পাবে ইন্টারপ্রিটেশন বা রিপোর্ট রাইটিং, এরকম পাবে। আর যদি তোমার সায়েন্টিফিক বেসিস থাকে তাহলে সায়েন্টিফিক যদি মেথড বলে বা সায়েন্টিফিক স্টেপ বলে তাহলে অবশ্যই রিপোর্টকে করার পরে যখন ডেটা অ্যানালাইসিস করা হয় তারপরে হাইপোথিসিসটা টেস্টিং করা হবে। এই কথাটা মাথায়। তাহলে আমি প্রথমে কি পেলাম, টপিক সিলেকশন অথবা প্রবলেম আইডেন্টিফিকেশান, আর লাস্টে কি ইন্টারপ্রিটেশন বা রিপোর্ট বা ফাইন্ডিং। যদি সায়েন্টিফিক থাকে তাহলে প্রথমে কি প্রবলেম নেব, লাস্টে কি আবার হাইপোথিসিসকে টেস্ট করব। এই কথাটা মাথায় রাখবে। মাঝে 2-3টে জায়গা থাকবে, সেখানে একটু চেঞ্জ থাকবে, ওটাকে একটু সিকোয়েন্সটাকে দেখে নেবে যে রিসার্চ প্রবলেম, রিসার্চ কোশ্চিন যে কীভাবে থাকে সেটা একটু দেখে নেবে তোমরা। দুটো কোশ্চিন পরপর আসে, একটা সায়েন্টিফিক একটা নর্মাল আসে, সেটা তোমরা দেখো যে প্রবলেম ফর্মুলেশন, হাইপোথিসিস মেকিং, ডেভেলপমেন্ট, রিসার্চ ডিজাইন, কালেকশন ডেটা, ডেটা অ্যানালাইসিস, জেনারেলাইজেশন এবং কনক্লুশন। কখনো কনক্লুশন বা কখনো তোমার হচ্ছে রাইটিং বা রিপোর্ট রাইটিং এগুলো মাঝে থাকে না, সব লাস্টে থাকে। এই কথাটা মাথায় রাখবে। এটা হচ্ছে ডিএস কোঠারি, সিআর কোঠারি একটা স্টেজ বলে দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট, এবং এই স্টেপটা আমি আশা করি স্ট্যান্ডার্ড, এটাকে তোমরা ফলো করবে, আশা করি কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস দেখো, রিসার্চ কনসেপ্ট থেকে কী কোশ্চেন আসে। রিসার্চ কনসেপ্ট থেকে আসে কি, রিসার্চ প্রবলেম কী, একদম বেসিক থেকে কোশ্চেন আছে। রিসার্চ প্রবলেম কী, রিসার্চ হাইপোথিসিস কী, স্যাম্পল অফ স্টাডি কী, রিসার্চ টুল কী। তো এখানে দেখো রিসার্চ প্রবলেম কোনটা হতে পারে। রিসার্চ প্রবলেম হচ্ছে দ্য সিচুয়েশন হুইচ হ্যাজ টু বি আনসার। রিসার্চ সমস্যা সেটাই যেটা আমরা আনসার খুঁজি। হাইপোথিসিস কোনটা কি, হাইপোথিসিস একটা টেন্টেটিভ একটা সলিউশন অর আনসার টু এ রিসার্চ কোশ্চেন, একটা টেন্টেটিভ একটা সলিউশন যেটা আমরা খুঁজছি আনসারটাকে। স্যাম্পল অফ দি স্টাডি কি, স্যাম্পল আমরা অলরেডি স্যাম্পলে একটা খুব সুন্দর একটা ভিডিও তৈরি করে রেখেছি, যে স্যাম্পলের প্রত্যেকটা জিনিসকে আমি তুলে ধরেছি, এবং স্যাম্পলিং এই ভিডিওটি তোমরা দেখো, আমি শিওর যে স্যাম্পলে কোনো কোশ্চেনে তোমাদের আর সমস্যা থাকবে না। স্যাম্পল কি, যে একটা সাবসেট ড্রন ফ্রম এ ডিফাইন্ড সেট অফ ইউনিভার্স, একটা ইউনিভার্স থেকে একটা ছোট্ট একটা পার্টকে তুলে নেওয়া হয়। যেমন একটা রান্না করি, যেমন ভাত থেকে যেমন কয়েকটা ভাত তুলে আমরা চেক করে নিই, যেমন ভাত চেক করলে বুঝতে পারি, লাইক অ্যাজ স্যাম্পল। রিসার্চ টুল কি, ডিভাইসেস ইউজিং হুইচ ডেটা আর গ্যাদার্ড। বোঝা গেল, এই হচ্ছে এর পার্ট। এখানে আমি সলিউশন দিয়েছি, রিসার্চ প্রবলেম কি, যে প্রবলেমটা কি ডিটেলসে লিখে দিয়েছি, হাইপোথিসিস কি ডিটেলস লিখে দিয়েছি, হাইপোথিসিস কী ক্যারেক্টারিস্টিক সেটাও ডিটেলসে লিখে দিয়েছি। তোমাদের যদি বেশি ইন্টারেস্ট থাকে তোমরা অবশ্যই এখান থেকে নোট ডাউন করে নিতে পারো। আমার পরীক্ষার লাস্ট মুহূর্তে বলে আমি আর এগুলো ডিসকাস করছি না। তোমাদের সময় সাশ্রয় করার জন্য ভিডিওটা আমি খুব শর্ট বানিয়েছি, এবং এই ভিডিও সিরিজগুলো আমি আপলোড করতে থাকবো। পরীক্ষার 3 দিন আগে পর্যন্ত আমি রেগুলারলি ভিডিও দেবো, প্রত্যেকটা সিরিজ ওয়াইজ আসবে, এবং জাস্ট বুঝিয়ে দেবো কোন কোন টার্মগুলো, কোন কোন জায়গাগুলো, কোন কোন টপিকগুলো বেশি করে পড়বে এই বছর, এবং যে টপিকগুলো আমি তোমাদেরকে বলছি সম্পূর্ণ প্রিভিয়াস 10 ইয়ার্সকে অ্যানালাইসিস করে বলছি। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লেগে থাকে, তোমরা আমার এই ভিডিওকে অবশ্যই তোমরা কী করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে। যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে থাকবে। আর কী ধরনের ভিডিও চাই সেটা আমাকে জানাবে, আমি নেক্সট নিয়ে আসবো। এই সমস্ত গুলো রেডি করে রেখেছি আমি। আর টিচিংয়ের কিছুটা পার্ট হয় সেটাও আমি দিয়ে দেবো। কোন জিনিসগুলো তোমরা পড়বে সেগুলো আমি তোমাদের জানিয়ে দেবো, কীভাবে পড়বে শর্টকাটভাবে, শর্ট ইজি ওয়ে, সেটা তোমরা জানতে পেরে যাবে। আশা করি আজকে টিউটোরিয়াল তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।